ভয়াল ভয়ঙ্কর ভূতের গল্প, রচনা ভানু চৌধুরী। তৃতীয় পর্ব। গল্পের নাম ভয়াল ভয়ঙ্কর। ঘটনার আকস্মিকতায় ওরা সকলে নির্বাক, কিন্তু তারপরেই ঘটল সেই বীভৎস রোমহর্ষক ঘটনা। ছায়ামূর্তিটা হঠাৎ চিতার মধ্য থেকে তুলে নিল মৃতদেহের একটা অংশ। দূর থেকে মনে হলো পায়ের নিম্নাংশ। সম্ভবত অংশটা আগুনে পড়েনি বা ঝলসানো অবস্থায় ছিল। সঙ্গে সঙ্গে চিতার অবশিষ্টাংশ হুড়মুড় করে ভেঙে পড়ল। এতক্ষণ সকলে মন্ত্রমুগ্ধের মতো একের পর এক ঘটনা দেখছিল, কিন্তু চিতা ভেঙে পড়া বিকট শব্দে বাদলরা তো বটেই, দূর থেকে চারুমানিকরা কী হলো বলে ঘুম থেকে জেগে উঠে ছুটে আসতে লাগলো। কিন্তু ছায়ামূর্তি অচল অনড়। সে তখন এক হাতে ধরা তার অংশটা মুখে পুড়ে দিয়েছে, আর অন্য হাত চিতার মধ্যে ঢুকিয়ে শব্দে আরেকটা অংশ নিয়ে টানাটানি আরম্ভ করেছে। এই দৃশ্য দেখে সবাই চমকে উঠল। বাদল যেন ঘুম থেকে জেগে উঠল এই নারকীয় কাণ্ড দেখে। তার কী যেন একটা মনে পড়ে গেল। সে লাফ দিয়ে উঠে ঝড় বলে অসীম সাহসের মতো একাই ছুটতে আরম্ভ করলো। ইতিমধ্যে মানিক চৌড়া পৌঁছে গেছে। বাদলের পিছন পিছন সকালে হয়েই করতে করতে ছুটল। এতক্ষণ যেন ওরা মানসিক বল হারিয়ে বসেছিল, কিন্তু বাদলকে দেখে আবার ওরা হারানো মানসিক বল ফিরে পেল। কিন্তু অবাক কাণ্ড, ওদের হই হই শব্দ শুনে বা তারা কেউ অদ্ভুত মূর্তিটা এক চুল নড়ল না, স্থির হয়ে জিজ্ঞাসাপূর্ণ মারমুখী ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। তাই দেখে বাদল ও একটু থমকে গেল। তার মানসিক ভারসাম্য বোধহয় টালমাটাল হলো। বাদলের সঙ্গে সঙ্গে সবাই থমকে দাঁড়িয়ে গেল। একটা চাপা ঘর পাশবিক আওয়াজ বেরিয়ে এলো অদ্ভুত মূর্তিটার মুখ থেকে, নিশ্চিত হয়ে গা হিম হয়ে যায় সেই শব্দ শুনে অতি বড় সাহসীরও। তারপরেই এই পৈশাচিক ব্যাপার ঘটল। হঠাৎ বিকট হাড় কাঁপানো গগনভেদী পাশবিক চিৎকার করে ছায়ামূর্তিটা দৌড়তে লাগলো। সেই সঙ্গে বাদলও চিৎকার করে দৌড়তে লাগলো আর মুখে ঝড় করতে লাগলো। সকলেই আবার বাদলের পিছু পিছু ছুটল, কিন্তু বেশি দূর গেল না। মূর্তিটা হঠাৎ একটা ঝাঁকড়া গাছে পশুর মতো তরতরিয়ে উঠে ওদের চোখের সামনেই ঘন ডাল পাড়ার আড়ালে অদৃশ্য হয়ে গেল। ওরা গাছের নিচে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। অনেক চেষ্টা করেও ঘন অন্ধকারে কিছুই ঠাহর করতে পারল না। ঘন ডালপালার আড়ালে কোথায় যে মূর্তিটা ঘাপটি মেরে বসে আছে সেটা বোঝা গেল না। তখন সকলে মিলে বড় বড় মাটির ঢেলা ছুটতে আরম্ভ করলো, কিন্তু তাতেও কোনো সাড়া পাওয়া গেল না। অদ্ভুত ব্যাপার, গাছে কিছু আছে বলেই মনে হয় না। তখন চারু গাছে চড়ে দেখার ইচ্ছা প্রকাশ করলো, কিন্তু বাদল ও সবাই চারুকে ওই দুঃসাহসিক ঝুঁকি নিতে নিষেধ করলো। কারণ আসলে ওটা
যে কী জিনিস সেটাই কারুর বোধগম্য নয়। তখনও হিংস্র কোনো জীবও হতে পারে যে কিনা নরমাংস ভোজী, আবার কোনো আদি ভৌতিক জীব যা বা প্রেতাত্মাও হতে পারে। শ্মশানে মশানে এসব থাকা বিচিত্র কিছু নয়, হঠাৎ কিছু ঘটে যেতে পারে, সুতরাং ঝুঁকি না উচিত হবে না। যাই হোক, সকালে ভোর হওয়া পর্যন্ত অপেক্ষা করে সিদ্ধান্ত নিল ওরা আবার ভেঙে পড়া চিতা কাঠ সাজিয়ে মৃতদের অবশিষ্টাংশের সৎকারে প্রবৃত্ত হলো। সারা রাত ওরা চিতাকে ঘিরে পাহারা দিল এবং শব্দের বাকি অংশগুলো ভালো করে সৎকার করলো। তারপর ভোর হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। রাত শেষ হতে আর বেশি দেরি ছিল না। আস্তে আস্তে পূব দিকের অন্ধকার হালকা হয়ে আসতে লাগলো। ভোরের পাখিরা আস্তে আস্তে ডাকতে শুরু করলো। তারও একটু পরে চারিদিক পরিষ্কার দেখা যেতে লাগলো। ঝড় বাদল ও রাতের অন্ধকারের সাথে সাথে প্রায় বিদায় নিয়েছে। আকাশ প্রায় মেঘমুক্ত। এইবার অনুসন্ধানের কাজ আরম্ভ করা যেতে পারে, কি বলো? বাদল সবাইকে জিজ্ঞাসা করল। দেখা যাক রাতের সেই দুঃস্বপ্ন সত্যি বাস্তব কিনা, না কি শুধুই স্বপ্ন। মানিক বলল, রাতের সেই শরীরী ছায়ামূর্তি সত্যি অশরীরী প্রেতাত্মা কিনা সেটা খুঁজে দেখতে হবে, নিশ্চিন্ত হতে হবে। চলো সকালে মিলে আগে আমরা গাছটা খুঁজে দেখি। হারু বলল, প্রেতাত্মা হোক আর পিশাচ হোক, ওটাকে খুঁজে বার করতেই হবে। ওই ঝাঁকড়া গাছগুলির মধ্যেই ওকে পাওয়া যাবে নিশ্চয়ই। হঠাৎ বাদল হারুর দিকে তাকালো এবং কিছুক্ষণ চিন্তা করে বলল, কি বললি হারু? পিশাচ না কি একটা বললি যেন? হ্যাঁ, পিশাচ। আমি একটা বইয়ে পড়েছিলাম এবং আমার ঠাকুরদার কাছে শুনেছিলাম। কি শুনেছি? কি পড়েছিলি? সবাই সমস্যায় জিজ্ঞাসা করল। শুনেছিলাম পিশাচ এক রকমের অর্ধ পশু অর্ধ মানুষ বিশেষ। এরা শ্মশানে মশানে থাকে, লোকালে বড় একটা আসে না। কাঁচা নরম মাংস ও পশু মাংসের খাদ্য দিনের বেলা বনে জঙ্গলে লুকিয়ে থাকে, রাতে খাদ্যের সন্ধানে বেরোয়। কী সাংঘাতিক! সবাই সমস্যায় বলে উঠল। দাদু আরও বলেছিল। হারু একটু থামল, চারদিকে চোখ বুলিয়ে একবার দেখে নিল। তার চোখ মুখে ভয়ের চিহ্ন। কোনো ভয় নেই তোর? দাদু কী বলছিল বল? বাদল হারুর কাঁধে হাত রেখে বলল। দাদু বলছিল, আমাদের এই শ্মশানে নাকি অনেক দিন আগে একটা পিশাচ ছিল। দাদুরা নাকি একবার সব দেওয়া করতে এসে পিশাচটাকে দেখেছিল, হারু বলল। বাদল এতক্ষণ বাজে কেমন যেন আপন মনেই বলে উঠল, তুই ঠিকই বলেছিস হারু, আমিও এতক্ষণ এই কথাই ভাবছিলাম। আমিও এই মণি জ্যাঠার কাছে শুয়েছিলাম যে পিশাচ বলে এক ধরনের নরখাদক বন্য মানুষ আছে যারা বনে জঙ্গলে ও শ্মশানে মশানে বাস করে, কিন্তু মানুষের সামনে বা লোকালে বড় একটা আসে না। তবে সুযোগ পেলে শ্মশানে নিয়ে আসা আধপোড়া সব দেহ বা কোনো কারণে পরিত্যক্ত মানুষের মৃতদেহ এরা নিয়ে যায় এবং ভক্ষণ করে। তবে পক্ষে মানুষের সামনে আসে না। সবাই এতক্ষণ ধরে
হাড়ুয়ার বাদলের কথা বিস্ময়ে হতবাক হয়ে শুনছিল। মানিক হঠাৎ বলে উঠল, ঠিক আছে বাদলদা, চলো এবার পিশাচটাকে ধরা যায় কিনা দেখা যাক। সবাই তাতে সাই দিল, সকলে এগিয়ে চলল, কিন্তু বেশি দূর যেতে হলো না, কারণ সেই ঝাঁকড়া গাছটার কিছু দূর থেকেই ওরা দেখতে পেল গাছের তলায় সাদা সাদা দুটো কী বস্তু পড়ে রয়েছে। ওরা সবাই তাড়াতাড়ি কাছে গিয়ে যা দেখলো তাতে ওদের চক্ষু স্থির। ওরা দেখলো ছায়া মূর্তি নিয়ে যাওয়া শব্দের পায়ের অংশ দুটো গাছের তলায় পড়ে রয়েছে, তবে পরিষ্কার হাড় কখানা, হাড়ের গায়ে কোনো মাংস নেই। সকলে গা দিয়ে তড়িৎ প্রবাহ বয়ে গেল, যেন এই দিনের বেলায় পরিষ্কার আলোতে ওরা ভূত দেখার মতো চমকে উঠল। গায়ের লোম সকলে টান টান হয়ে উঠল। সকলে কিছুক্ষণ কর্তব্য বিমূঢ় হয়ে পড়ল, কিন্তু এরই মধ্যে মানিক সাহস সঞ্চয় করে বলে উঠল, দেখি বাদলদা গাছে উঠে কাউকে পাওয়া যায় কি না। বলেই সে তরতর করে গাছে উঠতে লাগলো, কিন্তু গাছে উঠে মানিক তন্ন করে খুঁজেও কাউকে দেখতে পেল না। সব ঘোভা, একদম শুনশান। কিরে, কিছু পেলি? বাদল নিচের থেকে জিজ্ঞাসা করলো। না বাদলদা, কোথাও কেউ নেই, না পিশাচ না অশরীরী, কিছুই না। তাহলে নেবে আয়, অন্য সব গাছগুলো দেখতে হবে, বাদল বলল। সবাই মিলে অনেকক্ষণ ধরে বড় বড় ঝাঁকড়া সব গাছগুলি তন্ন করে খুঁজে দেখলো, কিন্তু কোনো কিছু পেল না। খুঁজতে খুঁজতে ওরা শ্মশানের শেষ প্রান্তে এসে বলল, এরপরেই বন, ঘন জঙ্গল, দিনের বেলাও আলো ঢোকে না সেখানে। কিন্তু বনের ভিতর ঢোকার সাহস করলো না ওরা। বাদল একটু একাই ঢুকতে চাইল, কিন্তু কেউ সাহস দিল না ওর কথা। অতি সাহস দেখানো ওরা মানা করলো বাদলদাকে, কারণ যত হোক শুধু হাতে একলা একটা মানুষ শেখর মুখোমুখি হওয়া খটকাই তার নামান্তর বলে মনে করলো ওরা। যাই হোক, বনের প্রান্ত থেকে ফিরে চলল সবাই দলবদ্ধভাবে। কিন্তু এ কী, এইমাত্র গাছের তলায় যে হাত দুটো ওরা দেখে গেল, সেগুলো কোথায় গেল? সেই দুটো বেমাল বন্ধুরাও সকালের চক্ষু স্থির। এইবার গোটা দলটার মধ্যে একটা চাঞ্চল্য দেখা গেল, একটা ভয়ের ভাব প্রথম থেকে চেপে বসেছিল সকলের মধ্যে। এইবার ত্রাসের সঞ্চার হলো সকলের মধ্যে। ওরা বেশ বুঝতে পারল দুটো অদৃশ্য চক্ষু অলক্ষ্যে থেকে ক্রমাগত অনুসরণ করে চলেছে ওদের। যে মানুষ খেকোকে ওরা অনুসরণ করছিল এতক্ষণ, সেই মানুষকে কই এখন পিছু নিয়েছে ওদের। অলক্ষ্যে থেকে সমস্ত গতিবিধি লক্ষ্য করছে সে ওদের। সকালের মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থা তখন, কিন্তু বাদল অচঞ্চল পরিত্রাতার ভূমিকায় সেই এগিয়ে এলো আবার। সে বলল, আমাদের এখানে আর এক মুহূর্ত থাকার দরকার নেই, তবে কেউ দলছুট হবে না। দলছুট হলেই বিপদ। ঝাঁকড়া গাছগুলোর দিকে লক্ষ্য রাখো সবাই খুব ভালোভাবে, আর মনকে স্থির রাখো। দলবদ্ধভাবে আমরা এখান থেকে বেরিয়ে যাব। সকালে ওরা কথায় সাই দিল। জীবন্ত চিতা থেকে কখনো কিছু কিছু ধূম বেরোচ্ছে, কিন্তু না কাঠ, না মণিবাগদিদের কোনো অবশিষ্টাংশই চোখে পড়ছে না। সমস্ত পুড়ে ছাই হয়ে গেছে। সেই দিকে শেষবারের মতো উদাসী চোখে তাকিয়ে চিতার পাশ কাটিয়ে ওরা দ্রুত এগিয়ে চলল গ্রামের দিকে। শ্মশানটার ঠিক শেষ প্রান্তে একটা বিশাল ঝাঁকড়া গাছ, তারপরেই আগাছা ভরা প্রান্তর, এরপর ধানের ক্ষেত। বিশাল গাছটা পার হয়ে ওরা আগাছাপূর্ণ প্রান্তরে এসে পড়ল। গাছের পাশ দিয়ে যাওয়ার সময় ওরা অনুভব করলো যেন ওই বিশাল গাছটা হঠাৎ
প্রবল ঝাঁকুনিতে আন্দোলিত হয়ে উঠল, কিন্তু ওরা সেদিকে ভূক্ষেপ পড়ল না। তাড়াতাড়ি পা চালিয়ে জলাপান্তরে পড়ল। জংলা প্রান্তর বেশি দূর বিস্তৃত নয়। ওরা দ্রুত হেঁটে চলল, মাথা নিচু করে, আর পিছনে তাকালো না। ততক্ষণে সূর্য উঠে আকাশ ও চারিদিক আলোয় ভরিয়ে তুলেছে। ওরা জংলা ভূমি ছেড়ে পরিষ্কার ধান খেতে নামলো। এবার যেন ওরা একটু স্বস্তি বোধ করলো। কিন্তু ঠিক সেই সময় দূরে পিছন থেকে এক বিকট গগনভেদী রোমহর্ষক অট্টহাস শোনা গেল। মনে হলো দূরে শ্মশানের শেষে বিশাল ঝাঁকড়া গাছটা থেকে অট্টহাসটা ভেসে আসছে। সবাই চমকে পিছন তাকালো, কিন্তু কিছু দেখতে পেল না। তবে এখন আর ভয়ের কোনো কারণ নেই। দূরে গ্রামের লোকজন দেখা যাচ্ছে। রাখালরা গরু চড়াতে আসছে মাঠে। ওরা 8 জন এক রোমাঞ্চকর দুঃস্বপ্নের স্মৃতি নিয়ে ভারাক্রান্ত মনে ফিরে চলল ঘরের দিকে। সমাপ্ত।